লিভারপুল জিতেছে। তার চেয়ে বড় কথা, গোল করেছেন ফ্লোরিয়ান ভার্টজ, যে গোলটায় তিনি তার ওই খরা কাটিয়েছেন, গেরো খুলেছেন, ডাক মারা যাকে বলে, সেখান থেকে তার রেহাই মিলেছে। অ্যানফিল্ডে একটা অদ্ভুত পরিস্থিতি ছিল, একটা ইমোশনাল পরিস্থিতি ছিল, কারণ ম্যাচের শুরুর দিকে আমরা দেখেছি দিয়েগো জোতার ছেলে মেয়েরা তারা ছিলেন এই ম্যাচে মাস্কাট হিসেবে, এবং ভার্জিল ফন্ডাইকের পেছন দিয়ে তারা নেমেছিলেন। পরে গিয়ে আমরা দেখলাম ফ্লোরিয়ান ভার্টজের গোল, তার আগে গ্রাভেনবার্গ গোল করেছিলেন। গ্রাভেনবার্গের গোলের পরে 89 সেকেন্ডের একটা ডিফারেন্স, এরপরে ফ্লোরিয়ান ভার্টজ প্রথম গোলটা পেলেন এই সিজনে লিভারপুলের জার্সিতে। সাচ এ রিলিফ, একেবারে মানে মানে এই স্বস্তিটা তার চোখে মুখে সেলিব্রেশনে সব জায়গায় দেখা যাচ্ছিল। লিভারপুলের ওই ম্যাচটায় জোতা পুত্ররা যখন আসলেন মাস্কট হিসেবে, একটা ভালো এনভায়রনমেন্ট ছিল, একটা সুন্দর অকেশন বলা যায় যে জোতাকে স্মরণ করার। সেই ম্যাচটা লিভারপুল জিতলো, লিভারপুল টপ 4-এও ফিরলো। তারা থাকতে পারবে কি? এইটাই হচ্ছে কথা। মানে পয়েন্ট টেবিলে আপনি দেখবেন যে লিভারপুল এখন 4-এ উঠে গেছে, চেলসি নেমে গেছে নিচে, এবং লিভারপুল যে ম্যাচটা জিতেছে সেটা উলভসের বিপক্ষে, যে উলভস পয়েন্ট টেবিলের তলার দল। এইটা লিভারপুলের জন্য বেশ আশার খবর। এবং এতদিন পরে এই সিজনে প্রথমবার একটা স্টার্ট পেলেন কিয়েজা যখন স্টার্ট করলেন, তখন অনেকে ভেবেছিলেন যে তার উপর একটা লাইমলাইট থাকবে, কিন্তু দিন শেষে নিজের উপর থেকে চাপ কমানোর কাজটা করলেন ফ্লোরিয়ান ভার্টজ গিয়ে। এই গোলটা লিভারপুলের জন্য আনন্দের এই কারণে, যে টাকা খরচ করে ফ্লোরিয়ান ভার্টজকে কিনে আনা হলো, এরপরে তিনি দল থেকে জায়গা হারালেন। এখনো আমরা আসলে জানি না ফ্লোরিয়ান ভার্টজ বাকি সিজন কেমন করবেন, কিন্তু অন্ততপক্ষে কেউ আর তাকে 007 নাম দিয়ে আর হাবিজাবি কথা বলতে পারবেন না, এইটুকু রিলিফ তিনি পেয়েছেন। মিমের হাত থেকে একটা টেমপ্লেটকে তিনি বিদায় দিয়েছেন, যে এই টেমপ্লেট বিদায়, আপাতত আর কিছু নাই, আমি গোল করতে পেরেছি। তবে লিভারপুল তারপরও ম্যাচটা যথেষ্ট টাইট করে জিতেছে। 2-1 তাদেরকে উলভসের সঙ্গে ঘরের মাঠে জিততে হয়েছে, তাই না? একেবারে। আর উলভস তো ম্যাচ একটাও জেতে না। ওই ধরনের সিচুয়েশনে লিভারপুল ভালো, ফার্স্টে ভালোই ছিল সবকিছু মিলিয়ে, কিন্তু সেকেন্ড হাফে গোলটা খাওয়ার পরে লিভারপুল খানিকটা দুশ্চিন্তা হয়তো ছিল লিভারপুলের মাথায়। আর্নে স্লট অবশ্য প্রেস কনফারেন্সে ভিন্ন কথা বলছেন। আর্নে স্লট পুরোপুরি খুশি যে ফ্লোরিয়ান ভার্টজ একটা গোল পেয়েছে অবশেষে, আর সেই যে স্বস্তিটা ফ্লোরিয়ান ভার্টজ পেয়েছে, সেই স্বস্তিটা তাদের টিমমেটদের মাঝেও দেখেছেন আর্নে স্লট, আর সেটাই বলছেন তিনি প্রেস কনফারেন্সে। কি বলছেন দেখি, ফ্লোরিয়ান ভার্টজকে নিয়ে আর্নে স্লট তো স্বাভাবিকভাবেই কথা বলবেন, এরকম একটা গোল করার পরে কেন তিনি কথা বলবেন না? এবং তার আনন্দ হচ্ছে যে আমি নিশ্চিত গোলটা ওকে ভীষণ স্বস্তি দিয়েছে, আমরাও নিশ্চিত আর্নে স্লট ওর প্রতিক্রিয়া দেখে তা স্পষ্ট। টিমের সবাই খুশি ভার্টজ গোল দেওয়াতে, কারণ ফুটবলে মূলত আমাদের বিচার হয় রেজাল্ট আর ইন্ডিভিজুয়াল ফুটবলারদের ক্ষেত্রে গোল আর অ্যাসিস্টে। আমরা আশা করতে পারি যে ফ্লোরিয়ান ভার্টজ এখান থেকে চাপ কমাবেন। এবং আপনি যে প্রশ্নটা করেছেন তার জবাব হচ্ছে, আমার মনে হয় লিভারপুল সিজনটা শেষ করতে পারবে টপ 4-এ থেকে। কে আসলে কম্প্রোমাইজ হবে সেটা দেখার বিষয়। লিভারপুলকে কেন আমরা টপ 4-এ দেখতে পাচ্ছি, সেই আলোচনার আগে একটু ফ্লোরিয়ান ভার্টজকে নিয়ে আলোচনা করতে চাই। আপনি একজন তরুণ ফুটবলার, হ্যাঁ, তরুণ ফুটবলার হিসেবে আপনি প্রিমিয়ার লিগে এসেছেন, আপনাকে বড় বড় সব ক্লাব চাইছিল, আপনাকে ম্যানচেস্টার সিটি চাইছিল, আপনি লেভারকুজেনে খুব ভালো করেছেন, আপনি জার্মানি ন্যাশনাল টিমে তৃতীয় হয়েছেন, সেইখান থেকে আপনি বেছে নিয়েছেন লিভারপুলকে। এবং তারপরে এসে আপনি কোনোভাবেই থিতু হতে পারছিলেন না, যে ক্লাবটা আগেরবারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন, যাদেরকে সবাই ফেভারিটস ধরেছেন, সেখানে গিয়ে আপনি ফর্ম হারিয়ে ফেললেন রাতারাতি। এরপর যে ফ্লোরিয়ান ভার্টজের ফেরাটা, এই ফেরাটার ওপরেই তো তিনি কাজ করতে চাইবেন। সামনে তো বিশ্বকাপ আছে, মানে জার্মানি এবং অ্যাট দ্য সেম টাইম লিভারপুলের দিক থেকে একেবারে বিশ্বকাপের চিন্তা করলে হয়তো ফ্লোরিয়ান ভার্টজের এত চিন্তা নাই। ফ্লোরিয়ান ভার্টজ ওখানে স্কোয়াডে একটা জায়গা উনি পেয়েই যাবেন, ফর্ম খারাপ হোক ভালো হোক। আর প্রতি ম্যাচে তিনি যে কন্ট্রিবিউশনগুলো করেন সেগুলো হয়তো চোখের আড়ালেই থাকে। আর্নে স্লট যেমনটা বলছিলেন যে আমাদের দল হিসেবে আমাদের জাজমেন্টটা হয় হচ্ছে রেজাল্টে, আর ইন্ডিভিজুয়াল ফুটবলারদের হয় গোল আর অ্যাসিস্টে। কিন্তু গতকাল যদি আপনি মানে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্সে ফ্লোরিয়ান ভার্টজেরটা একটু বিশ্লেষণ করেন, দেখেন যে সবচেয়ে বেশি ড্রিবল কমপ্লিট করেছেন ফ্লোরিয়ান ভার্টজ, গোল তার বেশি, সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করেছেন তিনি, সবচেয়ে বেশি ডুয়েল জিতেছেন 11টা ফ্লোরিয়ান ভার্টজ, মানে উইচ ইজ মানে ভেরি অ্যাবসার্ড, রাইট? আপনার উৎসাহে জল ঢেলে দিই, দেন। দলটার নাম তো উলভস। মানে স্টিল মানে একটা ম্যাচে ধরেন ফ্লোরিয়ান ভার্টজ কেমনে সবচেয়ে বেশি ডুয়েল জিতে, এটা হওয়ার কথা না, কিন্তু হওয়ার কথা না, এক্স্যাক্টলি হওয়া উচিত না। তবে কালকে রায়ান শেরকির স্ট্যাটু কাছাকাছি, হ্যাঁ, মানে প্রায় কাছাকাছি। তো দেখা যাক ফ্লোরিয়ান ভার্টজ আসলেই ফিরতে পারেন কিনা, কারণ ইসাক টিসাক নাই, এইরকম
দুরবস্থায় লিভারপুলের খুব বেশি দরকার তাদের ট্যালিসম্যানের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স, এবং মোহাম্মদ সালাহ গেছেন আফ্রিকান কাপ অফ নেশনস খেলতে, সেখানে তিনি অংশ নিচ্ছেন। দেখা যাক, লিভারপুল ফিরছে বলে আমার কাছে মনে হচ্ছে, আপনার কি মনে হয়? লিভারপুল ফিরছে অবশ্যই, কারণ যেই ধরনের বাজে স্টার্ট তারা করেছিল, মনে হচ্ছে যে প্রিমিয়ার লিগে আসলে দুই সপ্তাহের মধ্যে যে কোনো কিছু ঘটে যেতে পারে। মানে আপনি এক সপ্তাহ কয়টা 4-5টা ম্যাচ জিতবেন বা পয়েন্ট ড্রপ করবেন না, আপনি ব্যাক টু দ্য টপ 4। আপনি ধরেন একটা সপ্তাহ ভালো খারাপ গেল, আপনি একদম 10-এর নিচে নেমে গেছেন এরকম। কালকে আমার খুব ইচ্ছা ছিল যে লিভারপুলের পরের অংশটা দেখবো, যেহেতু আর্সেনাল 2-0 হয়ে গেছে। আপনার এই আর্সেনালের কারণে মানে যেই মুহূর্তে 2-1 হইলো, আবার আমাকে সুইচ ব্যাক করে আর্সেনালের খেলাটাই দেখতে হলো। এই জন্য লিভারপুলের বাকি খেলাটুকু আমি প্রপারলি দেখতেও আসলে পারলাম না। কিন্তু এই যে রাতের যে ম্যাচগুলো নিয়ে আমাদের কথা হচ্ছিল প্রিমিয়ার লিগে, তাতে হারা দলগুলোকে নিয়ে আমাদের কথা একটু তুলনামূলকভাবে কমই হয়। যে দলগুলো হেরেছে তার ভেতরে একটা দলের নাম চেলসি। এখন কথা হচ্ছে, এই যে চেলসিকে টপকে লিভারপুল যে পয়েন্ট টেবিলের 4-এ উঠে গেল, আর চেলসি যে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আরও নেমে গেল, চেলসি আসলে কি করবে? চেলসির এই দুরবস্থার শেষটা কোথায় গিয়ে হবে? চেলসি হারলো অ্যাস্টন ভিলার কাছে স্ট্যামফোর্ড ব্রিজে। চেলসির পার্সপেক্টিভ থেকে আমি যদি ম্যাচটা কল্পনা করি, আমি ফার্স্ট হাফে ভালো খেলেছি, আমি লিডে আছি, এরপর সেকেন্ড হাফে আমি নাই। মানে আমার কোনো আইডিয়াই নাই যে ওই ধরনের মানে ফার্স্ট হাফের পারফরমেন্সের পর কোল পালমারের নামায় দেওয়া হলো। এনজো মারেস্কার ওই ডিসিশনটা তিনি একটু খানিকটা মানে মন খারাপ করেছেন, তার চেহারা বা তার ভাবভঙ্গি দেখে ওটাই মনে হচ্ছে। ইনফ্যাক্ট ম্যাচটা হারের পরে যখন প্লেয়াররা হাত মেলাচ্ছেন বা কুশল বিনিময় করছেন, চেলসির প্লেয়ারদের চোখে মুখে একটু রিগ্রেটটা কম ছিল, উইচ ইজ আ ভেরি মানে এটা মানে মেনে নেওয়ার মতো না। আপনি প্রিমিয়ার লিগে খেলছেন, ফাইট করছেন, হয়তো 10-15 বছর আগে আপনি এরকম একটা ম্যাচ হারলে সবার ডাগ আউটে বা সবার ড্রেসিং রুমে গিয়ে মন টোন খারাপ হয়ে থাকার কথা, কিন্তু সবাই খুব নর্মালি নিয়েছে ম্যাচটা। মানে এনজো মারেস্কা ছিলেন না ডাগ আউটে, উপরে ছিলেন, মানে নিচে তিনি থাকার। এটাই কি একটা প্রভাব? আমি জানি না, মানে এক এক ম্যাচে চেলসির এক এক রকম অবস্থা হয়। মানে ফার্স্ট হাফে তারা যা করেছে, এরপরে সেকেন্ড হাফে গিয়ে তাদের ম্যাচটা এইভাবে রাতারাতি হারিয়ে ফেলা, এই সময়টায় যে সময়টা তাদের জন্য খুব চড়াই উতরাইয়ের। গত এক মাসে চেলসির পারফরমেন্সগুলো দেখেন, মানে এই ভালো এই খারাপ, এবং খারাপের পরিমাণটাই বেশি। এই খুবই ভালো, হ্যাঁ, মানে শুধু ভালো বললে হবে না, খুবই ভালো। আর্সেনালের সঙ্গে 10 ম্যান চেলসি যেই পারফরমেন্সটা দিয়েছিল ওইখানে, তো মনে হচ্ছিল যে চেলসি ইজ গোয়িং টু বি টপ 2 একেবারে নিশ্চিত, কিন্তু ওখান থেকে এইভাবে পারফরমেন্স ড্রপ করলো। এবং ড্রপ করতে করতে এখন তো ব্যাপারটা ধীরে ধীরে শঙ্কার জায়গাতেই যাচ্ছে যে আপনি কোন জায়গায় গিয়ে আসলে ঘুরে দাঁড়াবেন। আপনি তো ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আপনি তো বার্সেলোনা এগেনস্টেও চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন, এবং তারপরে গিয়ে যখন এই রকম অধারাবাহিক পারফরমেন্স দেখাবেন, তখন আমরা যে কথাটা এই সিজন জুড়ে বলে আসছি, গত সিজনেও বলেছি, সেই পুরনো কাসুন্দি ঘাটতে হয় যে এই দলটা তরুণ। এখন এই তরুণ দলের যে অজুহাত, হ্যাঁ, এইটা আসলে কতদিন চেলসিতে খাটবে? এনজো মারেস্কা তো চাপে পড়ে যাচ্ছেন বলেই আমার কাছে মনে হচ্ছে, কারণ মাঝখানেও তিনি বেশ কিছু এমন কথাবার্তা বলেছেন প্রেস কনফারেন্সে এসে, যেটা তাকেও চাপে ফেলেছে। ম্যান সিটিতে যাওয়া না যাওয়া নিয়েও একটা অদ্ভুত আলোচনা তার আছে বাজারে, যেগুলো হয়তো এখনই খুব একটা আলোচনা মানে আলো দেখছে না, মানে খুব সত্যতা তার পাওয়া যাচ্ছে না। কিন্তু এই অবস্থা যদি চলতে থাকে, চেলসি যদি নেক্সট সিজনে টপ 4-এ না থাকে, কথার কথা, তাহলে এটা চেলসির জন্য ডিজাস্টার। মানে চেলসি কতগুলো সাইনিং করলো এই সিজনে, অনেক প্রতিবারই করে। প্লাস আপনার তো মিডফিল্ডে অনেক বাজেট আপনি ঢেলেছেন গত কয়েক বছরে, সেটা সার্ভও করেছে মানে এনজো এবং কাইসেদো সার্ভ করছেন। মানে এখন কি মানে এই জানুয়ারি ট্রান্সফারটা মানে তারা কি ডিফেন্ডারের দিকে ঝুঁকবে? মানে কোন দিকে ঝোঁকা উচিত? এই ট্রান্সফারটা কি কাজে লাগানো যায় চেলসির জন্য? আমার কাছে কেন জানি মনে হয় চেলসির এই টিমটা একটা লিডার, মানে ডিফেন্সিভ লিডার। এই টিমে হয়তো লিডার আছে সামনের দিকে, একটা ডিফেন্সিভ লিডার, মানে তিয়াগো সিলভা টাইপ একটা ক্যারেক্টার আমি এই চেলসি টিমটায় মিস করি। মানে যে আসলে লিড দেবে, যে ম্যাচের ওই পরিস্থিতি, ঠিক আছে 1-1 হয়েছে, একটা আনফরচুনেট গোল আপনি কনসিড করেছেন, এরপরে আপনি নতুন করে আবার রিগ্রুপ করেন। কেন বলছেন আনফরচুনেট? বলছে হচ্ছে ধরেন রবার্ট সানচেজ এগিয়ে এসছে, না আসলে আনফরচুনেট বলা উচিত না, কিন্তু ধরেন রবার্ট সানচেজ এগিয়ে এসছেন, বলটা বাড়ি খেয়ে প্রথম গোলটা, হ্যাঁ, তারপরে আবার গেছে, ওইটা হয়তো অন্যরকম হতেই পারতো সেই হিসাব থেকে। আবার চেলসির ফার্স্ট হাফের পারফরমেন্স যা, তাতে তাদের আসলে ওই ম্যাচে গোল খাওয়া উচিত হয় নাই। কারণ এইরকম অনেক ম্যাচও আবার আপনি দেখাইতে পারবেন হাইন্ডসাইডে যে এই সব ম্যাচে তো ঠিকই চেলসি ভালো খেলেও জিততে পারে নাই।
এই ব্যাপারগুলো তখনই আপনি আসলে ওভারকাম করতে পারবেন যখন আপনি ম্যাচটাকে আরো আগে র্যাপ আপ করতে পারবেন। 1-0 ম্যাচ র্যাপ আপ করা যায় না, 2-0 করা যায়। 2-0 কেন হয় নাই সেটা আপনি সেই প্রশ্ন তুলতে পারেন যে পেদ্রো কেন আরেকটু প্রপার টাচ দিতে পারে না এই বক্সের মধ্যে, গার্নাচোর কেন অ্যাটাকিং থার্ডে গিয়ে সব কাজ ঠিক করে ফিনিশিংটা ঠিকঠাক হয় না, মানে এইগুলো থাকতে পারে। ফাইনাল থার্ডে চেলসির ফ্যানদের জন্য আরেকটা রিয়েলিটি চেক দিই। চেলসি যে গোলটা পেলো রিস জেমসের ওই কর্নারটা হয়তো গোলের দিকেই যাচ্ছিল, মানে একটা মানে গোলটা তো আসলে জোয়াও পেদ্রো নিজেও জানে না যে তিনি গোল করছেন বা যিনি টাচ করেছেন বলটা। অনেকক্ষণ ধরে একটা অনিশ্চয়তা ছিল যে কার গোল হবে, আসলে রিস জেমসের গোল যাবে নাকি জোয়াও পেদ্রোর নামে গোলটা যাবে। তো ওই একটা গোল সেট পিসে ওই ধরনের সিচুয়েশন আপনি দেখছেন যে ওই এমি মার্টিনেজকে মানে ভালোই একটা একদম ঝামেলা ফেলা হয়েছে, মানে অলমোস্ট একটা আর্সেনাল-এস্ক সেট পিস সিচুয়েশন, ফুল মানে আশপাশে কোনো অ্যাস্টন ভিলা প্লেয়ার ছাড়া কেউ নাই, মানে ওরা একেবারে ঘিরে ধরছে। মানে মোটামুটি এমি মার্টিনেজের ব্লক করার প্ল্যান ছিল, যে প্ল্যানটা একেবারে ফুল ওয়ার্কআউট করছে। কিন্তু ইন কেস যদি রেফারি ওখানে ফাউল ধরতেন বা কিছু ধরতেও পারতেন অন অ্যানাদার ডে হয়তো তাহলে তো চেলসি এই ম্যাচে গোলই পায় না। আবার ধরেন যে শেষ দিকে না পরে যখন রিস জেমস একটা ক্রস না শট আল্লাহ জানে এটা যেটা গিয়ে লাগলো, ওটা তো ধরেন এমি মার্টিনেজকে এই ম্যাচে কয়েকবার গিয়ে সামনে এগিয়ে আসতে হয়েছে, যদিও তিনি ওই ম্যাচের নায়ক কোনোভাবেই নয়। এই আলোচনায় আমার মনে পড়লো যে নটিংহ্যাম ফরেস্টের যে এগেইনস্টে ম্যান সিটি যে গোলটা করেছে রায়ান চেরকি, এটা নিয়ে তো শন ডাইচের বিশাল কমপ্লেইন আছে। পুরো ম্যাচ নিয়ে ম্যাচের রেফারিং নিয়েও কিন্তু শন ডাইচের কমপ্লেইন আছে। একটা পর্যায়ে সেকেন্ড হাফে যখন ইগোর জেসুস বের হয়ে গিয়েছিলেন তখন তো একটা মানে অলরেডি ইয়েলো কার্ড খাওয়া রুবেন দিয়াস, মানে অলমোস্ট এনি ডে রেফারি ওটা আরেকটা ফাউল ধরবেন, আরেকটা ইয়েলো কার্ড ধরবেন। কিন্তু ওইখান থেকে ভাগ্য আসলে মানে যদি চ্যাম্পিয়ন্স লাগটা ওই ম্যান সিটির দিকেও গেছে কিছু। হ্যাঁ, এই যে চেলসি গোলটায় মানে শন ডাইচের কমপ্লেইন হচ্ছে যে মর্গান গিবস হোয়াইটকে চেপে ধরে রেখেছে এবং তারপরে চেরকির যে শটটা ওটা তো তার পায়ের ভেতর দিয়ে গেছে, তাই না, দুই পায়ের ফাঁক দিয়ে। ওইভাবে ধরে না রাখলে হয়তো তিনি শটটা ব্লক করতে পারতেন। আমি বলছি হয়তো ব্লক করতেন, আর শন ডাইচ বলছেন ব্লকই করতেন, ব্লকই হতো, ঠিক আছে। তার যে গলা এবং তার যে ভয়েস তিনি যেভাবে বলেন আর কি, কেউ অন্যরকম খুবই বিরক্ত ছিলেন, খুবই বিরক্ত। মানে ভদ্রলোক ওই পোডিয়ামের সামনে দাঁড়িয়ে যখন কথা বলছিলেন বলছেন যে এই ধরনের একটা ম্যাচ খেলার পরে ক্রিসমাসের এই বক্সিং ডের ম্যাচে আমি এসে যে এই কথাগুলো বলবো এটা খুবই মানে আমার কাছেই খারাপ লাগছে যে রেফারিংটা ওই সেকেন্ড হাফে এটা ক্লিয়ার ইয়েলো কার্ড উনি বলে দিচ্ছেন একেবারে স্পষ্ট করে ইন্ডিকেট করে যে রুবেন দিয়াস যে ওখানে ইগোর জেসুসকে আটকালো ওটা আর একটা সেকেন্ড ইয়েলো। ওইখানে হচ্ছে সেকেন্ড হাফে 10 ম্যান ডাউন হয়ে যায় ম্যান সিটি, আর ম্যাচটা আর কি নটিংহ্যাম ফরেস্ট বের করে ফেলে আর কি। ক্লিয়ার ইয়েলো, এরকম হওয়া উচিত নয়। শন ডাইচ নিশ্চয়ই তার দলকে নিয়ে ভালোই করছেন এবং সামনের দিনগুলোতে আরো বেশি ভালো করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.